Hello, my dear young learners. Assalamu alaikum. This is Rifat Siddiqui, Senior Lecturer, Department of English, and I welcome you all here in this online rostrum of Milestone College. And I hope that you all are hale and hearty by the grace of Almighty. Dear students, in our today's class, I am going to start with, hey, what are you doing here? Please don't disturb me. Sorry for the interruption. Dear students, এই মাত্র আমি যে স্পিচটি বললাম সেটা ছিল আমার একটি ডিরেক্ট স্পিচ এবং আমি আশা করব তোমরা সবাই ইতিমধ্যে ধরে ফেলেছো আজকের এই ক্লাসটাতে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ অথবা ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ কিভাবে করতে হয় সেটা আমরা আজকে প্র্যাকটিস করতে যাচ্ছি এবং যে আইটেমটাকে আমরা সবাই চিনি ন্যারেশন নামে সেই আইটেমটাই আজকে আমরা করতে যাচ্ছি বাট এই আইটেমটা আমরা আজকে যেটা প্র্যাকটিস করতে যাচ্ছি সেটা আমরা করব তোমাদের জন্য সিলেক্টেড স্পেশাল যে মডেল টেস্ট পেপারটা রয়েছে সেখান থেকে মডেল কোশ্চেন নাম্বার 96 এবং 105 নাম্বার যে মডেল কোশ্চেন দুটো রয়েছে সেই দুটো আমরা প্র্যাকটিস করতে যাব যেটা তোমরা তোমাদের এইচএসসি সেকেন্ড পেপার সিলেবাস আইটেম নাম্বার 5 হিসেবে পাচ্ছ এন্ড ফর দিস আইটেম ইউ উইল গেট 5 মার্কস তো এই 5 মার্কস আমরা কিভাবে ভালোভাবে পেতে পারি সেই বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসটাতে আমরা ডিল করব আমি আশা করব বেসিক ন্যারেশনটা সম্বন্ধে তোমাদের প্রত্যেকের একটা ভালো বা একটা ক্লিয়ার আইডিয়া রয়েছে তারপরও আমরা বেসিক কতগুলো বিষয় নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি তাহলে চলো শুরু করে দেওয়া যাক ডিয়ার স্টুডেন্টস আমরা আমাদের আজকের এই ক্লাসটাতে যে ন্যারেশনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন তবে প্যাসেজ ন্যারেশন করতে হলে প্রথমে তোমাকে ন্যারেশন সম্বন্ধে কয়েকটা পরিষ্কার বা স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং যে বিষয়গুলো না জানলে ন্যারেশন কখনোই তোমার পক্ষে খুব সহজে করা সম্ভব হবে না সে বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে অল্প একটু আলোচনা করে নিচ্ছি যেমন এখানে প্রথম যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই বিষয়টার সম্বন্ধে তোমাকে একটি ক্লিয়ার আইডিয়া থাকতে হবে তাহলে চলো আমরা এই ফাঁকে একটু দেখে নিচ্ছি রিপোর্টিং ভার্ব কোনটা বা রিপোর্টেড স্পিচ কোনটা বিষয়টা আমাদেরকে কিভাবে বের করতে হবে রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টেড স্পিচ বিষয়টি বের করা খুব সহজ আমরা প্রথমে একটি এক্সাম্পল দেখে নেব এখানে হি সেড টু মি ইউ উইল ডু ইট ফর মি এখানে নিশ্চয়ই তুমি খেয়াল করছো দুটি অংশ একটি অংশ হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে এবং একটি অংশ হচ্ছে ইনভার্টেড কমার বাইরে অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হি সেড টু মি অংশটুকু রয়েছে ইনভার্টেড কমার বাইরে অর্থাৎ এখানে যে ভার্বটা রয়েছে সেইড এই ভার্বটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার ভেতরের যে সেন্টেন্সটি রয়েছে যেমন ইউ উইল ডু ইট ফর মি এই অংশটুকুকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ সুতরাং আমি আশা করব এখন থেকে পুরো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার লাগবে নেক্সট যে বিষয়টা সম্বন্ধে তোমার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে সেটা হচ্ছে 5 প্রকার সেন্টেন্স যেমন অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচারগুলো সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার আইডিয়া প্রথমে থাকতে হবে ন্যারেশনের ক্ষেত্রে টেন্স পরিবর্তনকে আমরা বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ তবে এক্ষেত্রে আরেকটি কথা আমাদেরকে অবশ্যই বলে নেওয়া উচিত ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে তবে সেক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচ যখন আমরা করব তখন টেন্সের কোনো পরিবর্তন হবে না কিন্তু আমরা জানি যে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে বেশিরভাগ সময় যে রিপোর্টিং ভার্বটি থেকে থাকে সেটি সবসময় প্রায় বেশিরভাগ সময় সেটি পাস্ট টেন্সে থেকে থাকে সেক্ষেত্রে টেন্স পরিবর্তন আমাদের অবশ্যই করতে হবে আমি তোমাদের জন্য একটি চার্ট এই মুহূর্তে দিয়ে দিচ্ছি যদিও এটি তোমরা প্রায় সব জায়গাতেই প্রায় প্রত্যেকটা গ্রামার বইতেই আমরা এই টেন্সের পরিবর্তনের যে চার্ট এটা আমরা পেয়ে থাকবো তারপর আমি আশা করবো এটা তোমাদেরকে হেল্প করবে এবং সবচেয়ে ভালো হয় তোমরা যদি এই মুহূর্তে এটি একটি স্ক্রিনশট দিয়ে রেখে দাও তোমাদের কাছে তো আমাদের ডিরেক্ট স্পিচের সময় যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থেকে থাকে এবং ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের যে রিপোর্টেড স্পিচটা রয়েছে রিপোর্টেড স্পিচটা যদি ভেতরে প্রেজেন্ট টেন্স থেকে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে সেটা ইনডিরেক্ট স্পিচ করবার সময় সেটা হয়ে যাবে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা ভেতরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে থাকে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট এমনকি পাস্ট ইনডিফিনিট হলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এরকম যে পরিবর্তনটা রয়েছে আমরা সেগুলো খুব ভালো করে খেয়াল করব অথবা মডাল অক্সিলারি ভার্বগুলো থাকলে কি পরিবর্তন হয় আমরা সেটা লাস্ট অংশটা দেখতে পাচ্ছি যেমন ক্যান মে মাস্ট এগুলো থাকলে তার জায়গাতে আমরা কুড মাইট অথবা হ্যাড টু ইউজ করতে পারি সুতরাং এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবে এবং টেন্স অবশ্যই ন্যারেশনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়
নেক্সট যে বিষয়টা আমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। আমরা সবাই জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এবং এই বিষয়টাও যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে যাব তখনও কিন্তু এই বিষয়টা সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার আইডিয়া তোমাকে থাকতে হবে। এবং সাবজেক্ট, অবজেক্টিভ অথবা পজিটিভ সম্বন্ধে জানা, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। যেমন আমরা সবাই জানি আই, মি, মাই, হি, হিম, হিজ অথবা দে, দেম অথবা দেয়ার। এই বিষয়গুলো সম্বন্ধেও তোমাকে আইডিয়াটা একদম পরিষ্কার থাকতে হবে। এবং চেঞ্জ অফ এক্সপ্রেশন অফ টাইম অ্যান্ড প্লেস অথবা অ্যাডভার্বিয়াল অফ প্লেস অথবা অ্যাডভার্ব অফ টাইম সম্বন্ধে তোমাকে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। যেমন আমরা যদি কখনো নাও দেখতে পাই ডিরেক্ট স্পিচে, সেটা ইনডাইরেক্ট স্পিচে এসে হয়ে যাবে দেন। যদি কখনো আমরা টুডে দেখতে পাই সেটা পরিবর্তন হয়ে হবে দ্যাট ডে। যদি আমরা কখনো টুমোরো দেখতে পাই সেটা চেঞ্জ হয়ে হবে দ্য নেক্সট ডে। এরকম বিষয়গুলো সম্বন্ধেও তোমাকে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে ন্যারেশন করতে গেলে। এই মাত্র তোমরা ন্যারেশন সম্পর্কে যে কতগুলো বেসিক কি ফিচার্স দেখলে সেগুলো তোমাদেরকে অনেকখানি হেল্প করবে, বাট সেটা করবে সেন্টেন্স আকার ন্যারেশন পরিবর্তন করতে। কিন্তু আমাদের আজকে যেটা টপিক, আজকে আমাদেরকে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। তো অবশ্যই প্যাসেজ ন্যারেশন করতে গেলে সেখানে আলাদা কতগুলো কি ফিচার্স রয়েছে এবং সেগুলো অনেকগুলো কি ফিচার্স। সেগুলো হয়তো আজকের এই ক্লাসটাতে আমরা সবগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, বাট সেখান থেকে বেসিক কতগুলো বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে প্যাসেজ ন্যারেশন করতে হয়। তাহলে চলো এট ফার্স্ট আমরা কিভাবে প্যাসেজ ন্যারেশন করতে হয় সে বিষয় নিয়ে কতগুলো কি ফিচার্স দেখে আসছি। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যে টাইটেলটি দেখতে পাচ্ছ, হাউ টু সলভ প্যাসেজ ন্যারেশন, অর্থাৎ কিভাবে প্যাসেজ ন্যারেশন করতে হয়। এবং আজকে আমরা যে বিষয়টা করতে যাচ্ছি, আমরা আজকে যেভাবে আমাদের যে প্যাসেজ ন্যারেশন যে দুটো আমরা সলভ করব, তার আগে হাউ টু সলভ প্যাসেজ ন্যারেশন আমরা প্রথমে একটু দেখে আসব কিভাবে এই কাজটি করতে হয়। তো প্রথমে তোমাকে যে বিষয়টি খেয়াল করতে হবে, নাম্বার 1, প্রথমে যে প্যাসেজটা তোমার সামনে দিয়ে দেওয়া থাকবে সেটি A to Z অর্থাৎ সম্পূর্ণ ভালো করে পড়ে সেখান থেকে স্পিকার এবং লিসেনার, আমি আবার বলছি স্পিকার এবং লিসেনার অর্থাৎ কে কথা বলছে এবং কে কথা এখানে শুনছে, এটি আগে প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে এবং দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং নেক্সট যে বিষয়টা রয়েছে যে রিপোর্টিং ভার্বটি, মানে আমরা কখনো কখনো একটা সেন্টেন্সের ভেতর রিপোর্টিং ভার্বটি মাঝে অথবা শেষে থাকতে পারে, এরকম হতে পারে। বাট এরকম থাকলেও ইনডাইরেক্ট স্পিচ করবার সময় সেই রিপোর্টিং ভার্বটিকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। যেমন আমরা ফার্স্ট একটা এক্সাম্পল এখানে দেখে নেব। You look a little bit like my mother, Zeri said to the authoress. অর্থাৎ জেরি অথরেসকে বলল, ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, যে আপনি দেখতে অনেকটা আমার মার মতন। আনসারটা আমরা খেয়াল করব, জেরি টোল্ড দ্য অথরেস। কিন্তু এখানে কিন্তু আমরা যদি ডিরেক্ট স্পিচটা দেখতে পাই সেখানে কিন্তু ছিল এভাবে, জেরি সেড টু দ্য অথরেস, অর্থাৎ এই অংশটুক ছিল সবার শেষে। কিন্তু আমরা আনসার করবার সময় এই অংশটুককে নিয়ে আসবো শুরুতে, জেরি টোল্ড দ্য অথরেস। তুমি চাইলে সেড অথবা টোল্ড দুটো ইউজ করতে পারো। জেরি টোল্ড দ্য অথরেস দ্যাট শি লুকড আ লিটল বিট লাইক হিজ মাদার। নিশ্চয়ই বিষয়টা ভালো করে খেয়াল করেছ। এরপর থার্ড যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং আজকের আমরা যে ন্যারেশনটা সলভ করতে যাচ্ছি সেখানেও কিন্তু এই অংশটুকু আমরা বারবার এখানে দেখতে পাবো। সেটি হচ্ছে, কখনো যদি আমরা ডিরেক্ট স্পিচে পরপর 2টি বা 3টি উক্তি কখনো দেখতে পাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। এক্ষেত্রে এক একটা সেন্টেন্সের ক্ষেত্রে এক এক রকম বিষয়। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা দেখতে পাই, সেখানে আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, এগেইন সেড দ্যাট, এই ধরনের এক্সপ্রেশন আমরা ইউজ করে থাকি। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে প্রথমে হয়তো আমরা আস্কড দিয়ে থাকি, কিন্তু তারপর আমরা ইউজ করব অলসো আস্কড অথবা এগেইন আস্কড আমরা ইউজ করে থাকি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো অ্যাডভাইসড, এগেইন অর্ডার্ড, এরকম ধরনের এক্সপ্রেশন হয়ে থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখব ফার্স্ট। প্রথম এক্সাম্পলটা, হি সেড টু মি, আই ওয়ান্ট ইউর পারমিশন, আই উইল হেল্প ইউ ইন ফিউচার, উইল ইউ টেক মাই অনার। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি একই ব্যক্তির পরপর 3টি এক্সপ্রেশন, 3টি স্পিচ। তো সেক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড মাই পারমিশন, হি সেড টু মি দ্যাট অথবা হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড মাই পারমিশন, এটি ছিল তার প্রথম এক্সপ্রেশন বা তার প্রথম স্পিচ। সুতরাং সেক্ষেত্রে আমরা টোল্ড অথবা সেড দিয়ে করতে পারি। কিন্তু নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে, আই উইল হেল্প ইউ ইন ফিউচার,
এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইউজ করেছি হি অ্যাডেড দ্যাট অথবা হি অলসো সেড দ্যাট, দুটোই আমরা ইউজ করতে পারি। হি অলসো সেড দ্যাট হি উড হেল্প মি ইন ফিউচার, এবং নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, হি অলসো আস্কড মি অথবা হি এগেইন আস্কড মি ইফ আই উড টেক হিজ অনার। সুতরাং আমি আশা করবো বিষয়টা তোমরা খুব ভালো করে খেয়াল করেছো। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে এই নিয়মটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে আমরা শুরু করতে যাচ্ছি রুল নাম্বার 4। সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচে যদি কাউকে অ্যাড্রেস অথবা সম্বোধন করা হয় তবে আমরা অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ইনডিরেক্ট স্পিচ আমাদেরকে করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা এক্সাম্পলটা দেখে নিই এখানে। আর ইউ হাংরি ফ্রেন্ডস সেইড দ্য শুড কিং। তো এখানে আনসারটা যেটা হচ্ছে অ্যাড্রেসিং দেম এজ ফ্রেন্ডস। তো এখানে যে বিষয়টা আমরা খেয়াল করব, উপরের যে সেন্টেন্সটি রয়েছে এখানে ফ্রেন্ডস শব্দটি মূলত সম্বোধন অর্থে ব্যবহার করা হয়েছে, প্রকৃত বন্ধু অর্থে এখানে কিন্তু প্রকাশ করা হয়নি। তাই এখানে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস দ্বারা ইনডিরেক্ট স্পিচটি করা হয়েছে। এবং আমি আশা করব এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে যদি তুমি খেয়াল করো তাহলে আজকের যে মডেল কোশ্চেনটা আমরা সলভ করতে যাচ্ছি সেখানেও কিন্তু আমরা এই অ্যাড্রেসের বিষয়টা আমরা পাবো। সুতরাং খুব মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করবে। আমি আশা করব এই মুহূর্তে আমরা যে কি ফিচার্সগুলো দেখে এসেছি সেগুলো তোমাদেরকে এই ন্যারেশনটা করতে অনেকখানি হেল্প করবে। এবং এই মুহূর্তে আমরা আর কথা না বাড়িয়ে প্র্যাকটিস করতে যাচ্ছি মডেল কোশ্চেন নাম্বার 96 যেটা সেটা। তো আমরা এখন সেটা শুরু করতে যাচ্ছি। এবং আজকের আমাদের প্রথম যে ন্যারেশনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি মডেল কোশ্চেন নাম্বার 96। আমরা এই মুহূর্তে আমাদের আজকের যে প্যাসেজ ন্যারেশন যেটা রয়েছে সেটার প্রশ্নটা দেখতে পাচ্ছি। এবং প্রথমে একটি হেডিং এখানে দিয়ে দেওয়া থাকবে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস, এবং এটার জন্য তোমাদের মার্কস থাকবে 5 মার্কস। এবং তোমরা এই মুহূর্তে প্রশ্নটি দেখতে পাচ্ছ সবাই। এবং এই স্টোরিটা নেওয়া হয়েছে কিং সলোমনের সময়কার একটি খুব খুব চমৎকার একটি ঘটনা অবলম্বনে, এবং প্রায় সবাই তোমরা স্টোরিটি জানবে। Oh my lord, please don't kill the child, said the woman. তো এখানে যে ক্যারেক্টারটা ওমেন উনি বলছেন ও মাই লর্ড, এটা উনি কিংকে বলছেন প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, এই বাচ্চাটাকে প্লিজ হত্যা করবেন না। লেট হার হ্যাভ হিম, আরেকটা ওমেনের দিকে নির্দেশ করে উনি বলছেন যে বাচ্চাটা ওনাকে দিয়ে দিন। দ্য কিং সেইড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এটা শুনে কিং বলছেন এখন সব কিছু আমার কাছে পরিষ্কার। পয়েন্টিং টু দ্য ওমেন হি সেড টু দ্য সার্ভেন্ট, এখানে পয়েন্টিং টু দ্য ওমেন অর্থাৎ যে প্রথম মহিলা যিনি ওনার দিকে নির্দেশ করে উনি বলছেন, তার যে সার্ভেন্ট তার যে চাকর তাকে নির্দেশ করে উনি বলছেন গিভ হার দ্য চাইল্ড, তাকেই বাচ্চাটা দিয়ে দাও। শি ইজ দ্য মাদার অফ দ্য চাইল্ড, উনি হচ্ছে সেই বাচ্চাটার মা। খুব চমৎকার একটি স্টোরি। এবং আজকে আমরা এই স্টোরিটা বা এই গল্পটা অবলম্বনেই আজকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচটা করতে যাচ্ছি। এবং এটা আনসারটা করবার সময় আমরা পুরো অংশটুকু একসাথে না করে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স বা অল্প অল্প করে করবার চেষ্টা করব যাতে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। তো খেয়াল করবে এখানে প্রথম সেন্টেন্সটা ও মাই লর্ড প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড সেড দ্য ওমেন লেট হার হ্যাভ হিম। এখানে এই দুটো সেন্টেন্সই কিন্তু একজনই বলেছেন, সেই ওমেনটার এখানে স্পিচটা দেওয়া হয়েছে। তো প্রথমে খেয়াল করছো এখানে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, আমরা কিন্তু একটু আগে এই নিয়মটি শিখেছি যে রিপোর্টেড স্পিচে যদি কাউকে অ্যাড্রেস বা সম্বোধন করা হয়, যেমন এখানে কিন্তু কিংকে সম্বোধন করা হচ্ছে ও মাই লর্ড হিসেবে, সেজন্য আমরা আনসারটা এখানে এইভাবে লিখেছি অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ আ লর্ড দ্য ওমেন রিকোয়েস্টেড হিম নট টু কিল দ্য চাইল্ড অ্যান্ড টোল্ড হিম দ্যাট শি দ্য আদার ওমেন মাইট হ্যাভ হিম। এবং এখানে আমরা মাইট ইউজ করেছি কারণ এই সেন্টেন্সটাতে লেট রয়েছে, এবং আমরা জানি সবাই যে লেট থাকলে এখানে আমাদেরকে মাইট ইউজ করতে হয়, এবং মাইট ইউজ করে তারপর সেই সেন্টেন্সটা থেকে মূল ভার্বটা থেকে বাকি অংশটুকু দিয়ে দিতে হয়। এবং এখানে আমরা ঠিক সেই অংশটুকুই আমরা এখানে আমরা দিয়েছি। নেক্সট যে অংশটুকু এখানে রয়েছে দ্য কিং সেইড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, পয়েন্টিং টু দ্য ওমেন হি সেইড টু দ্য সার্ভেন্ট গিভ হার দ্য চাইল্ড শি ইজ দ্য মাদার অফ দ্য চাইল্ড। নেক্সট অংশটুকু আমরা এখন এখানে লিখতে যাচ্ছি হিয়ারিং দিস, এটা শুনে দ্য কিং সেইড দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম। দেন আমরা সবাই জানবো যে নাও থাকলে কিন্তু সেখানে আমাদের কি ইউজ করতে হয় দেন, যেহেতু এখানে বলা হয়েছে নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি সেই কারণে আমরা এখানে ইউজ করেছি দেন।
এবং হিয়ারিং দিস, আসলে অনেক সময় একটা ন্যারেশনকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের চেঞ্জ করতে যাব, তখন এই সেন্টেন্সটার অর্নামেন্টেশনের জন্য, সেন্টেন্সটাকে আরও মিনিংফুল করবার জন্য অনেক সময় কিন্তু আমাদের এরকম ফ্রেজ ইউজ করতে হয়। নেক্সট লাইনটা পয়েন্টিং টু দ্য ওমেন, এখানে এই অংশটুকু ঠিক যেভাবে ছিল ঠিক সেভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। হি অর্ডার্ড দ্য সার্ভেন্ট, হি অর্ডার্ড দ্য সার্ভেন্ট টু গিভ হার দ্য চাইল্ড, এই অংশটুকু ছিল কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়, এখানেও ঠিক তাই হয়েছে। এবং যেহেতু উনি ওনার সার্ভেন্টকে অর্ডার করছেন, সেহেতু আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসাবে ইউজ করেছি অর্ডারকে। হি অর্ডার্ড দ্য সার্ভেন্ট টু গিভ হার দ্য চাইল্ড বিকজ শি ওয়াজ দ্য মাদার অফ দ্য চাইল্ড। এখানে লাস্ট যে সেন্টেন্সটা ছিল, শি ইজ দ্য মাদার অফ দ্য চাইল্ড, এই স্পিচটাও কিন্তু সেই কিংটারই ছিল। যেহেতু সেই কিংয়েরই ছিল সেই স্পিচটি, সেহেতু এই লাইনটাকে আমরা বিকজ দিয়ে একসাথে অ্যাড করে দিয়েছি এখানে। এই মুহূর্তে আবার আমরা পুরো ন্যারেশনটার আনসারটা একসাথে দেখব। অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ আ লর্ড, দ্য ওমেন রিকোয়েস্টেড হিম নট টু কিল দ্য চাইল্ড অ্যান্ড টোল্ড হিম দ্যাট শি, দ্যাট মিন্স দ্য আদার ওমেন, মাইট হ্যাভ হিম। হিম মিন্স সে বাচ্চাটার কথা এখানে বলা হচ্ছে। হিয়ারিং দিস দ্য কিং সেড দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম দেন। পয়েন্টিং টু দ্য ওমেন, হি অর্ডার্ড দ্য সার্ভেন্ট to give her the child because she was the mother of the child. এই মাত্র আমরা মডেল কোশ্চেন নাম্বার 96 শেষ করেছি এবং মডেল কোশ্চেন নাম্বার 96 থেকে আমরা অনেক বিষয় আমরা আশা করব তোমরা নতুন করে শিখতে পেরেছো। যেমন কিভাবে যদি কাউকে কোনো কিছু অ্যাড্রেস করতে হয় সেটা আমরা কিভাবে করব, অথবা একই স্পিকার যদি বারবার কোনো কথা বলে থাকে, যদি রিপিটেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সেগুলো অ্যাড করব, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে কিভাবে করতে হয়। তো এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা খুব ভালো করে খেয়াল করেছো। এখন এই মুহূর্তে আমরা আরেকটি মডেল কোশ্চেন করতে যাচ্ছি 105, এবং সেটা করলে আশা করব তোমাদের আরো বেশ কতগুলো বেসিক বিষয় সম্বন্ধে আইডিয়া ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করতে যাচ্ছি মডেল কোশ্চেন নাম্বার 105। ডিয়ার স্টুডেন্টস, এই মুহূর্তে আজকের আমাদের সেকেন্ড যে ন্যারেশনটা রয়েছে সেটা আমরা সলভ করতে যাচ্ছি। বাট প্রথমে একটি কথা তোমাদেরকে আমি বলে নেব, সেটা হচ্ছে তোমাকে কিন্তু আগে ভালো করে পুরো প্যাসেজটি তোমাকে আগে অবশ্যই পড়ে নিতে হবে। যা আমাদেরকে এই প্যাসেজটি ভালোভাবে বুঝতেই যে সাহায্য করবে তাই নয়, পাশাপাশি এটাকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাচ্ছি সেটা করতে আমাদেরকে খুব ভালো করে সাহায্য করবে। এবং আমাদের আজকের যে সেকেন্ড যে স্টোরিটি নেওয়া হয়েছে সেটি নেওয়া হয়েছে বিখ্যাত একজন মার্কিন রাইটার মার্জরি কিনান রোলিংস, তার একটি শর্ট স্টোরি মাদার ইন ম্যানভিল থেকে এখানে অংশটুকু নেওয়া হয়েছে এবং বেশ বিখ্যাত একটি গল্প। তো এখানে আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি, দ্য বয় সেইড আই হ্যাভ টু গো টু সাপার নাও, অর্থাৎ একটি ছেলে বলছে এখানে আমাকে এখন রাতের খাবার খেতে যেতে হবে। আই ক্যান কাম এগেইন টুমোরো, আমি আগামীকাল আবার আসতে পারি। আই সেইড, জবাব এখানে আমি বলছি, আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি এখানে যতটুকু কাজ করেছো তার জন্য আমি এখন আজকে তোমাকে তার যে পারিশ্রমিক সেটা আমি তোমাকে এখনই দিয়ে দেব। থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, এখানে এই ছেলেটি কি আসলে এখানে এই যে বাচ্চা ছেলেটির কথা বলা হচ্ছে, সেই ছেলেটি কতটুকু কাজ করেছে তা না দেখে এখানে রাইটার বা এই যে আমরা যে আজকে যে ন্যারেশনটা দেখতে পাচ্ছি সেখানে এখানে আমি মনে মনে ভাবছি যে আমাকে একটি বড় ছেলের উপর হয়তো ইনসিস্ট করতে হবে বা ওর উপর হয়তো আমাকে নির্ভর করতে হবে। তো এটা শুনে তারপর আমি সেই বাচ্চাটাকে যেটা বললাম সেটা হচ্ছে 10 সেন্টস অ্যান আওয়ার, সেটি প্রশ্নবোধক চিহ্ন। আসলে আমি তাকে 10 সেন্ট অফার করলাম, বা তাকে যদি আমি প্রতি ঘন্টা 10 সেন্ট করে দেই এটা কি তার চলবে কিনা আমি তাকে জিজ্ঞেস করলাম, এবং সে ছেলেটি এবার রিপ্লাই করছে এনিথিং এলস ইজ অল রাইট, অর্থাৎ তাকে যে মূল্যটাই দেওয়া হোক না কেন বা যেই তাকে পারিশ্রমিক দেওয়া হোক না কেন তাতে তার কোনো প্রবলেম বা কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে গল্পটি। তো এটার আনসার এখন এই মুহূর্তে আমরা করতে যাচ্ছি। এখানে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, দ্য বয় সেইড আই হ্যাভ টু গো টু সাপার নাও, আই ক্যান কাম এগেইন টুমোরো, এই অংশটুকু এই মুহূর্তে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। দ্য বয় টোল্ড মি, আমরা আসলে কিন্তু এখানে চাইলে সেইড ইউজ করতে পারি, বাট তুমি যদি এখানে সেইড ইউজ করে থাকো তাহলে তোমাকে সেইডের সাথে টু ইউজ করতে হবে। দ্য বয় সেড টু মি অথবা দ্য বয় টোল্ড মি। দ্য বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড টু গো টু সাপার দেন,
আমরা আগের যে ন্যারেশনটা করেছি সেখানেও আমরা দেখেছি নাও থাকলে আমাদেরকে দেন ইউজ করতে হয়। দ্য বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড টু, এখানে যেহেতু হ্যাভ টু রয়েছে, হ্যাভ টুকে পাস্ট ফর্মে লিখলে হ্যাড টু হয়। দ্য বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড টু গো টু সাপার দেন অ্যান্ড অ্যাডেড দ্যাট, যেহেতু এখানে নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে আই ক্যান কাম এগেইন টুমোরো, এই অংশটুকু সে ছেলেটাই এখানে বলেছে, সেহেতু আমরা এখানে বলেছি হি অ্যাডেড দ্যাট অ্যান্ড অ্যাডেড দ্যাট হি কুড কাম এগেইন দ্য নেক্সট ডে। টুমোরো থাকলে তার পরিবর্তে আমাদেরকে ইউজ করতে হয় দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। যদিও আমি এখানে দুটো অপশন দিয়েছি, কিন্তু পরীক্ষার সময় তোমাকে কিন্তু যে কোনো একটি অপশন এখান থেকে নিতে হবে। আই সেড আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়। যে বিষয়টা তোমাকে একটু আগে আমি বলেছি, যে এখানে এই ছেলেটা যে অংশটুকু সে আসলে বেসিক্যালি এখানে এসেছিল একটি কাজ করতে, এবং এখানে ছেলেটি কি এই ছেলেটি ঠিক কতটুকু কাজ করেছে তা না দেখেই রাইটার বা এই যে ন্যারেশনটাতে আমি যে ক্যারেক্টারটা রয়েছে সে সেখানে মনে মনে ভাবছে যে আমাকে হয়তো একটি বড় ছেলের ওপর এখানে অবশ্যই ইনসিস্ট করতে হবে, নির্ভর করতে হবে। দ্যাট মিনস আমি এই ছেলেটার ওপর কোনোভাবে খুব একটা কনফিডেন্ট নই। তো এটার আনসারটা হচ্ছে এভাবে, থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়। এই অংশটুকু কিন্তু ইনভার্টেড কমার বাইরের যে ফ্রেজটুকু ছিল আমি এই অংশটুকু প্রথমে এখানে দিয়েছি, দিয়ে তারপর আমি শুরু করতে যাচ্ছি। আই টোল্ড হিম দ্যাট আই উড পে দেন ফর হোয়াট হি হ্যাড ডান। আসলে এখানে যে টেন্সটা আমরা চেঞ্জ করেছি, আমরা সবাই জানি যে যদি ইনভার্টেড কমার ভেতরের অংশটুকু প্রেজেন্ট টেন্স থেকে থাকে তাহলে কিন্তু সেটা চেঞ্জ করে আমাদেরকে পাস্ট টেন্স করতে হয়। যদি আমাদের যে রিপোর্টিং ভার্বটা সেটা যদি পাস্ট টেন্সে থেকে থাকে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সেই রয়েছে সেইড, সেহেতু আমাদেরকে আনসারটা এখানে এভাবে এখানে লিখতে হয়েছে। এবারে আমরা শেষ যে অংশটুকু রয়েছে সেটা দেখতে পাচ্ছি, টেন্স সেন্স অ্যান আওয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এবং একটি কথা কিন্তু তোমাকে সবসময় মনে রাখতে হবে যে অনেক সময় কিন্তু ডিরেক্ট স্পিচে সেন্টেন্সটা হয়তো ফুল সেন্টেন্স হিসেবে থাকবে না, সেক্ষেত্রে আনসার করবার সময় আমাদেরকে সেই সেন্টেন্সটাকে একটি কমপ্লিট সেন্টেন্স হিসেবে গণ্য করে আনসারটা করতে হবে। যেমন টেন্স সেন্স অ্যান আওয়ার, আমি আসলে সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম বা সেই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে আমি যদি তাকে প্রতি ঘন্টায় 10 সেন্টস করে দেই এতে তার কোনো আপত্তি রয়েছে কিনা, আসলে এটা এখানে মিন করা হয়েছে। এবং সেই যে বয়টা সে রিপ্লাই করছে এনিথিং এলস ইজ অল রাইট, অর্থাৎ তাকে যে কোনো মূল্যই দেওয়া হোক না কেন তাতে কোনো আপত্তি নেই। I asked him if 10 cents an hour would do, যেহেতু এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে আমরা একে গণ্য করছি এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন যেহেতু রয়েছে সেহেতু আমরা এখানে ইফ দিয়ে সেন্টেন্সটাকে করেছি। I asked him if 10 cents an hour would do. The boy replied that anything else was all right. এবং এটা দিয়েই আমাদের আজকের সেকেন্ড যে ন্যারেশনটা ছিল সেটার আমরা আনসারটা কমপ্লিট করলাম এবং আমি আশা করব পুরো অংশটাই তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তারপর আমরা এই সেকেন্ড জেনারেশনটার পুরো আনসারটা আমরা একসাথে আরেকবার দেখে নেব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি সেকেন্ড জেনারেশনটা আরেকবার আনসারটুকু। The boy told me that he had to go to supper then and added that he could come again the next day অথবা the following day, thinking I should probably have to insist on an older boy. যেহেতু এই অংশটুকু যে সেন্টেন্সটার মানে আমাদের ইনভার্টেড কমার বাইরের অংশটুকু ছিল সেহেতু আমরা অংশটুকু প্রথমেই এখানে আমরা দিয়েছি এবং নেক্সট যে আনসারটুকু রয়েছে আই টোল্ড হিম দ্যাট আই উড পে দেন ফর হোয়াট হি হ্যাড ডান। আই আস্কড হিম ইফ 10 সেন্টস অ্যান আওয়ার উড ডু, আমি তাকে অফার করলাম যে তাকে প্রতি ঘন্টায় 10 সেন্টস করে দিলে তার কোনো আপত্তি রয়েছে কিনা এবং এই মুহূর্তে ছেলেটি রিপ্লাই করছে দ্য বয় রিপ্লাইড দ্যাট এনিথিং এলস ওয়াজ অল রাইট ফর হিম, অর্থাৎ যে কোনো মূল্যই তাকে দেওয়া হোক না কেন তার কোনো আপত্তি নেই। অর্থাৎ এর মাধ্যমে আমাদের আজকের যে ন্যারেশনটা সেটা শেষ হলো এবং আজকে আমরা যে দুটো ন্যারেশন করেছি এখান থেকে আমরা অনেকগুলো নিয়ম কিন্তু দেখতে পেয়েছি এবং আশা করব পুরো বিষয়টাই তোমাদের কাছে ক্লিয়ার লেগেছে। Last but not the least, my dear learners, there is a wise saying that practice makes a man perfect. এবং আজকের আমরা যে দুটো মডেল কোশ্চেন প্র্যাকটিস করেছি এখান থেকে আমরা অনেকগুলো নতুন নতুন নিয়ম শিখতে পেরেছি এবং তোমরা যদি আবার এটা ভেবে থাকো যে আজকে আমরা যে দুটো মডেল কোশ্চেন প্র্যাকটিস করেছি এগুলোই প্যাসেজ ন্যারেশন করবার ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট, তাহলে তুমি ভুল করবে। তোমাকে আরো অনেক পরিমাণে প্র্যাকটিস করতে হবে। No more today. See you again in another new class. Until then, thank you very much.